স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম গল্প ও সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের খবর। মা মানসিক ভারসাম্যহীন আর বাবা শারীরিক প্রতিবন্ধী। বাবা মায়ের আদর থেকে বঞ্চিত 4 বছরের শিশু সালাউদ্দিন লাবিব। ভাগ্যের নির্মম পরিহাস, সারাদিন একাকী ঘরবন্দি জীবন কাটে তার। সমাজের অন্য সব শিশুদের মতো বাবা মায়ের আদর পাওয়ার কথা থাকলেও সব কিছু থেকে বঞ্চিত সে। ছোট্ট শিশু লাবিব, চোখ মুখ যেন মায়ায় ভরা। 4 বছরেই বঞ্চিত মায়ের আদর থেকে ঠিকমতো কাছে পায় না বাবাকেও। জীবিকার সন্ধানে যখন ব্যস্ত প্রতিবন্ধী বাবা, তখন একটা লম্বা সময় একা কাটে লাবিবের। লাবিবের বাবা কুষ্টিয়ার মিরপুরের কামিরহাট গ্রামের মজিবুল ব্যাপারী লিটন, শারীরিক প্রতিবন্ধী। আর মা সালমা খাতুন মানসিক প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে ঘর ছাড়া। ভিক্ষা করে কোনো মতে নিজের ও সন্তানের খাবার জোটান লিটন। বাবা ছাড়া কারো হাতে খেতে যায় না শিশুটি। সারাদিন পর বাড়ি ফিরে একসাথে খাবার খান বাবা ছেলে। আমি প্রতিবন্ধী মানুষ, আমি মানুষের চেয়ার সংসার চালাই। বাবু ওই ঘরে আটকাতে যায়। মা মানসিক প্রতিবন্ধী আছে, কোন চলে কি ঠিক নেই। আরও মানুষের হাতে খায় না, তো আমি যাতে লাইফের সাথে না পানি কাগজ থেকে ভাত দিতে হবে, তারা মানুষের হাতে খাবে নিন, আমাকে কামড় মারলো। মানুষ দেখলে চিল দেয়। আমার একটা গাড়ি আছে, গাড়ি বেড়াটা হারা গিয়েছে, চোরে চুরি করে নিয়ে গিয়েছে। ভাই বলাই হাতে দেখি কী করে। আর গাড়ি বেড়া না গেলে আমি বাবু নিয়ে যাবো। এলাকাবাসীও চান সমাজের বাকি শিশুদের মতো বেড়ে উঠুক লাবিব, পড়ালেখা করে জীবনে আসুক সফলতা। বাচ্চাটা রুমের ভিতর আটকে রেখে দুজন বেরোয়, সারা দেশ ঘুরে আসে, আবার সন্ধ্যার সময় বের করে। খায় কি না খায় ঠিক নাই, কোথায় থাকে কি করে কোনো অবস্থা না, ঠিক না, বুঝছেন। এদের অনেক কষ্ট, এই বাচ্চাটার কষ্ট আরও অনেক বেশি। যেখানে 2 মাস বয়স, তখন ওর মা ওরকম ফেলায় খেয়ে যেত। তখন ওর বাবা সুজি কিনে আমার কাছে রাখতো। আমি ও খাওয়াই, গোসল করা, আবার ঘুম আসা। আমি ধরে কাজের মানুষ, কাজ করতে যাই, আবার ওর ঘরে রাখি থেকে যায়। ওই বাচ্চাটা সারাদিন ঘরের উপরে ভিতরে বন্দি থাকে। ওনারে যে 1 গ্লাস পানি দিবে কেউ, সে লোকটাও নেই। রাত 10টা 11টা পর্যন্ত যখন লিটন বাড়ি আসে, তখন ওই অবস্থায় প্যান্ট নাই, গেঞ্জি নাই, এই শীতের ভিতরে দোকানপাটে নিয়ে এসে রেখে তারপরে ওই লিটন নিয়ে বাড়ি যায়। মনে করেন লিটন যদি একদিন না আসে, ওই বাচ্চা ঘরের ভিতরে ওইভাবে থাকবে। ও এখন ভিক্ষি শিখে না করলে তোর পেট চলে না, এই জন্যই ঘরে আটকাতে যাই। ও আর বলতে পারছে না। মানুষের বল দেখবি, মানুষের বলবি, দেবে বলটা শিখবি, তাহলে শিখবি কি করি। অনেকে লাবিবকে এতিমখানা কিংবা দত্তক দেওয়ার পরামর্শ দিলেও তাতে রাজি নন বাবা। দুজনে একসাথে কাটাতে চান সারা জীবন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ অতি প্রয়োজনীয়, কিন্তু ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়ারগঞ্জের খেলার মাঠটি নদীতে ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলা। 20টি গ্রামের একমাত্র এই খেলার মাঠটি সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। আমি যে গর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এটি দেখে মনে হতে পারে যে একটি গভীর গর্ত, কিন্তু আসলে না, এটি কিন্তু একটি খেলার মাঠ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ খেলার মাঠ বলেই কিন্তু এটি পরিচিত। এই খেলার মাঠে প্রায় 4 ইউনিয়নের 20 গ্রামের মানুষ তারা কিন্তু খেলাধুলো করে, কিন্তু এই মাঠটির সংস্কারের অভাবে বছরের পর বছর বৃষ্টির পানিতে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেই। খেলার মাঠে এখানকার স্থানীয়রা যারা আছে তারা তাদের বিভিন্ন দৈনন্দিন কাজ করে থাকেন। আর খেলার মাঠটি জুড়ে যারা এই এলাকার শিক্ষার্থী কিংবা যারা খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু খেলার মাঠে এসে, যে যুবক কিশোর ছেলেরা আছে, তারা কিন্তু খেলার মাঠে এসে বিভিন্ন রকমের গল্প কিংবা মোবাইল গেম এগুলোর প্রতি তারা আসক্ত হচ্ছে। আসলে খেলার মাঠটি নিয়ে কিন্তু কারোর তেমন কোনো উদ্যোগ নেই, ফলে কিশোররাও কিন্তু বিভিন্ন সময় তারা
সাইবার ক্রাইম কিংবা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। তাই এই এলাকার যারা সচেতন মানুষ কিংবা শিক্ষার্থী অভিভাবক রয়েছে তাদের একটাই দাবি যেন এই খেলার মাঠটি সংস্কার করে এই খেলার মাঠের যে একটি খেলার পরিবেশ সেটি যেন ফিরিয়ে আনা হয়। মেলা খেলাধুলো হয়তো হাজার হাজার মানুষজন হয়তো, এখন মাঠ ভেঙে গেছে, খেলা উপযুক্ত হয়ে গেছে, এখন কোনো খেলাধুলোও হয় না, কোনো কিছুই হয় না। এখন মাঠ তো ভেঙে গেছে, তো খেলাধুলা হয় না, আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করি খাচ্ছি এখানে। এই মাঠটা ভেঙে যাওয়ার আগে যে মাঠটা ছিল সেই মাঠে এখান থেকে অনেক জাতীয় পর্যায়ে ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা চাই এই মাঠটা ভালো করে সংস্কার করে আবার আগের রূপে ফিরিয়ে আনার। তবে আরও একটি বিষয় যে এই খেলার মাঠের পাশেই কিন্তু 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একটি কলেজ আছে, বালিকা বিদ্যালয় আছে, মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদেরও একমাত্র খেলার মাঠ এটি। এছাড়া কিন্তু এখানে খেলার মাঠ নাই। তবে এই খেলার মাঠের কিন্তু ব্যাপক সমস্যা রয়েছে, দীর্ঘদিন খেলা হয় না, ফলে মাঠটিও কিন্তু আসলে বিলীন হয়ে যাচ্ছে। তো আসলে চলুন আমরা দেখে আসি এই খেলার মাঠের দৈন্যদশার কি অবস্থা। আসলে ফুটবল খেলা বা ক্রিকেট খেলার এই মাঠে কোনো খেলার পরিবেশ নেই, যে কারণে আমরা বন্ধুবান্ধব আসে এখানে আড্ডা দিই, লুডো খেলি, তাস খেলি, বিভিন্ন রকম বসে থেকে আড্ডা দেওয়া হয় আর কি। খেলার যদি পরিবেশ থাকতো তাহলে আমরা অবশ্যই ফুটবল বা ক্রিকেট এখানে খেলা করতাম। আমরা চাই যে দ্রুত সম্ভবে মাঠের সংস্কার হোক, এটা আমাদের সকলের দাবি। খেলাধুলা মানুষের শরীর, মন ও দেহকে সুস্থ রাখে, কিন্তু আসলে এই মাঠের যে দৈন্যদশা এর ফলে কিন্তু স্থানীয় যে খেলোয়াড় বা যুবকরা রয়েছে তারা প্রতিনিয়ত খেলতে পারছে না, ফলে তারা কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে এবং মাঠের পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা দাবি করছেন। তো আমাদের এখানে কিন্তু একজন স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, এই ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি, তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এই মাঠে তো আমরা শুনলাম যে একসময় ভালো টুর্নামেন্ট খেলা হতো, অনেক বড় বড় টুর্নামেন্ট হতো, এখন দীর্ঘদিন খেলা হয় না, মাঠটা ভেঙে যাচ্ছে। এই বিষয়ে আসলে সংস্কারের বিষয়ে কি আপনারা স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের বিষয়ে কোনো নজরদারি দিয়েছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ এই জায়গা খেলাধুলো হতো, এর আগেও বহু টুর্নামেন্ট হয়েছে, আমরাও এই মাঠে খেলাধুলো করেছি। আমার পরের প্রজন্ম যারা আছে তারাও খেলাধুলো করতে একটা সময়। আসলে এই মাঠটা থাকার কারণে আমাদের এলাকাতে যেসব তরুণ ছেলেপেলে আছে তারা খেলাধুলো করতো, এখন বর্তমানে তারা মোবাইল গেম, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তা আমি প্রশাসনের কাছে বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করি যে এই মাঠটা সুন্দর করে আবার আগের দিনের মতো খেলাধুলো হোক, সংস্কার করা হোক। আমরা স্থানীয় কিছু লোক সমতা ক্লাবের নাম দিয়ে আমরা ডিসি সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি বা আবেদন করেছি। আমরা সেই আবেদনেরও এখন পর্যন্ত ছাড়া পাইনি। আমাদের এলাকার দাবি, আমাদের তরুণ সমাজের দাবি, আমি মনে করি যে আসলে এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আমাদের মাঠটা সংস্কার করা হোক। আসলে উনিও কিন্তু সংস্কারের যে দাবি সে দাবির কথাই বলছিলেন, কারণ যে যুব সমাজ রয়েছে তারাও কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে এলাকার, কারণ প্রায় 20 গ্রামের একটি মাত্র এই খেলার মাঠ। তো আসলে যদি এই খেলার মাঠ সংস্কার করা হয় তাহলে হয়তো আবার আগামীতে এখানে সেই খেলাধুলো হবে, বড় টুর্নামেন্ট হবে এবং এই এলাকার যারা যুবক রয়েছে তারা তাদের সেই খেলোয়াড় হয়ে তৈরি হতে পারবেন এবং ভালো ভালো জায়গায় তারা জায়গা করে নেবেন বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে এই মাঠটা যেন প্রশাসনের পক্ষ বা যারা সমাজে বিত্তবান মানুষ রয়েছে তারাও যদি এগিয়ে এসে সংস্কার করে তাহলে হয়তো বা এই এলাকার যুব সমাজ তারা খেলা করতে পারবে, ভালো খেলোয়াড় হতে পারবে। তো এই ছিল আসলে এই খেলার মাঠের দৈন্যদশা নিয়ে এবং মানুষের দাবি ও যুবকদের দাবির কথা নিয়ে কিন্তু আজকে এই পর্যন্তই। তো আমরাও আশা করি যে আগামী দিনে এই খেলার মাঠটির সংস্কার হবে, সেই প্রতিশ্রুতি হয়তো বা অনেকেই দিয়েছেন। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। লোকালয়ে বাঘ বা অন্যান্য বন্যপ্রাণীর আগমন ঠেকাতে প্রায় 20 কিলোমিটার এলাকায় নাইলনের ফেন্সিং বা নেট দিচ্ছে বন বিভাগ। দেয়া হচ্ছে আরও 40 কিলোমিটার এলাকায়, ফলে লোকালয়ে আর আগের মতো আসতে পারছে না বাঘ। এতে কমছে বাঘ মানুষের দ্বন্দ্ব। কিছুদিন আগেও খাবারের সন্ধান সহ বিভিন্ন কারণে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতো বাঘ, গ্রাম থেকে ধরে নিয়ে যেত গবাদি পশু। আতঙ্কিত গ্রামবাসী পিটিয়ে হত্যা করত বাঘ। বন সংলগ্ন বেশ কয়েকটি নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় বাঘ লোকালয়ে চলে আসতে পারে সহজে।
এ অবস্থায় লোকালয়ে বাঘ আসা ঠেকাতে সুন্দরবনে গত বছরের অক্টোবর থেকে নাইলনের নেট দিচ্ছে বন বিভাগ। এ পর্যন্ত দেয়া হয়েছে ২০ কিলোমিটার, দেয়া হচ্ছে আরও ৪০ কিলোমিটার এলাকায়। বন বিভাগ বলছে এর সুফলও মিলছে। সুন্দরবনের পাশেই লোকালয় রয়েছে এবং অনেক সময় দেখা গিয়েছে যে বাঘ বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে, আবার বাঘের আক্রমণে মানুষ মারা যায়, আবার মানুষের আক্রমণেও অনেক সময় বাঘ মারা যায়। এই যে বাঘ মানুষের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের জন্য এবং মানুষ এবং বাঘ যাতে নিরাপদ থাকতে পারে যার যার আবাসস্থলে, সেই জন্য কিন্তু আমরা এই সুন্দরবনের লোকালয় সংলগ্ন সীমানা আছে সেখানে ৬০ কিলোমিটার দীর্ঘ আমরা যে লাইলনের ফেন্সিং আমরা শুরু করেছি RCC খুঁটি সহকারে। তো এই কাজ আমরা অনেক ক্ষেত্রেই প্রায় ২০ কিলোমিটার মতো আমরা করেছি। বাকিটা আমাদের যে প্রজেক্ট পিরিয়ড আছে সেটার মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এটা বাস্তবায়ন করতে পারলে আমরা আশা করি যে বাঘ মানুষের দ্বন্দ্ব প্লাস বনাঞ্চল থেকে লোকালয়ে বাঘ চলে আসা এটা নিরসন হবে। সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় চলছে এই কার্যক্রম। বন বিভাগের এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন বিশেষজ্ঞরা। এটা অনেক জায়গায় করা হয়, সাধারণত বন্যপ্রাণী লোকালয়ে যাতে ঢুকতে না পারে সেজন্য এই ধরনের কাজগুলো করা হয়। খুব মোটা নাইলনের দড়ি দিয়ে এটা করা হয়। এটার একটা সার্বক্ষণিক পরিচর্যা প্রয়োজন। এই ধরনের নাইলনের দড়ি অনেক দীর্ঘ সময় যদি থাকে তখন স্বাভাবিকভাবে এইগুলো অরক্ষণীয় হয়ে পড়ে। সেই ব্যাপারে আমাদের বনকর্মীরা যেমন ওই সংলগ্ন এলাকায় টহল দেবে, সেই রকম আমাদের ভিলেজ টাইগার রেসপন্স টিম আছে আমাদের স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে, প্লাস আমাদের কমিউনিটি পেট্রোলিং গ্রুপ আছে, তাদেরকে নিয়ে আমরা সভা করেছি এবং তাদেরকে এই কোথায় কোথায় আমাদের নেটিং হচ্ছে সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করছি এবং আমরাও চাচ্ছি যে স্থানীয় জনগণকে রক্ষার উদ্দেশ্যে যেহেতু এই ফেন্সিংটা করা হচ্ছে, কাজে আমরা প্রত্যাশা থাকবে স্থানীয় জনগণই এই ফেন্সিংটা রক্ষার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সবশেষ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘ রয়েছে ১২৫টি। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। যশোরের সড়কে বেড়েছে নারী বাইকার। শত নেতিবাচক কথা ও প্রতিকূল পরিবেশকে হার মানিয়ে যশোরের সড়কে রং বেরঙের স্কুটি আর মোটরসাইকেল নিয়ে ছুটছেন নারীরা। রং বেরঙের স্কুটি ও বাইক নিয়ে যশোরের রাস্তায় নারীদের ছুটে চলা এখন যেন স্বাভাবিক দৃশ্য। কিছুকাল আগেও যা ছিল কল্পনার বাইরে। সব প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে এসেছেন এখানকার নারীরা। যশোরের লেডি বাইকারদের বেশিরভাগই কর্মজীবী নয়তো স্টুডেন্ট। শখের বশেও বাইক চালাচ্ছেন কেউ কেউ। পুরানোদের দেখা দেখি অনেকেই এগিয়ে আসছেন বাইক চালাতে এবং নারীদের মধ্যে এটার জনপ্রিয়তাও বাড়ছে। নারীদের এই আগ্রহ এবং জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন উদ্যোক্তা, যারা যশোরের নারীদেরকে নির্বিঘ্নে রাস্তায় চলা স্বাভাবিক রাখতে প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদেরকে অল্প দিনেই বাইক রাইড শেখাচ্ছেন সুনিপুণভাবে। তাদের একজন জেসমিন রোজ, যিনি নারী উদ্যোক্তা এবং তিনি চাকরিজীবীও। তিনি নারীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন বাইক রাইডে। শুনবো তার কাছে। আচ্ছা, আপনি জেসমিন রোজ, আপনি এই যে নারীদেরকে বাইক রাইড শেখাচ্ছেন, এই চিন্তাটা কেন মাথায় এলো এবং উদ্দেশ্যটা কি? আমি 2023 সাল থেকে আমার উদ্যোগটা গ্রহণ করেছি এবং আমি গাড়ি রাইড করি 2012 সাল থেকে। অনেক ছোটোবেলা থেকে আর কি আমি বাইক চালাই, স্টুডেন্ট লাইফ থেকেই। তো যাতায়াত ব্যবস্থার যে এত অসুবিধা ছিল, আমি গ্রামের স্কুলে পড়াশোনা করতাম, তো সেখান থেকে স্কুল আমার অনেক দূরে ছিল, যার কারণে আমার ছোটোবেলা থেকে বাবা আমার বাইসাইকেল কিনে দেয়। তারপরে যখন বড় হই তখন আমাকে বাইক কিনে দেয়, মানে স্কুটি কিনে দেয় যাতায়াতের জন্য। 3 কিলো দূরে ছিল আমার স্কুল এবং কলেজ। তারপরে আমি আস্তে আস্তে শিখে যখন শহরের দিকে চলে আসলাম, তো দেখলাম যে অনেক ঝামেলা এবং সময় নষ্ট হয় ইউনিভার্সিটিতে আসতে। তো তখন চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু সমস্যা, অনেকেরই এমন সমস্যা আছে, আর প্রথমে একজন আমাকে রিকোয়েস্ট করে, এক ব্যাংকার আপু, যে আমার অফিসে যাতায়াত সমস্যা, তো তুমি তো বাইক চালাও সেহেতু আমাকে একটু শেখাতে পারো। তো প্রথমে যেহেতু রিলেটিভের মধ্যে আমি তাকে দিয়ে শুরু করলাম ফার্স্ট। তাকে দেখে আমার আরও 2-1 রিকোয়েস্ট করলো যে আমারও তো সমস্যা, যারা চাকরিজীবী বিশেষ করে, তাদের কথা শুনে তখন আমি ভাবলাম যে এই 1-2 জন করে তো আমাকে বলছে, তাহলে তো এটা আমি বিকালে অবসর টাইমে থাকি, তো আমি তো শেখাতেই পারি, বিকালটা কাজে লাগাতে পারি। তারপরে আমার সে থেকে উদ্যোগ গ্রহণ, একে একে আমি অনলাইনেই প্রচার করি মূলত। তারপরে আস্তে আস্তে আমার 1000 স্টুডেন্ট আলহামদুলিল্লাহ শিখে গেছে এবং রানিংয়ে এখনও 10 জন স্টুডেন্ট আছে। এইভাবে শেখাচ্ছি এখনও। আচ্ছা, আপনি যখন প্রথম বাইক রাইড করেন
তখন কি কোনো প্রতিবন্ধকতায় পড়েছেন কি? অনেক প্রতিবন্ধকতা ছিল আমার, কারণ আমি মেয়ে একজন, আমি মেয়ে হয়ে যে স্কুটি রাইড করি, তো এটাকে ছেলেরা বা সমাজ ভালো চোখে কখনো দেখেনি যে মেয়ে হয়েও কেন স্কুটি রাইড করবে। এর জন্য আমাকে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, ধাক্কা দিয়েছে ইচ্ছা করে। আমি অনেক প্রতিবন্ধকতা সহ্য করে মেয়েদেরকে সেটাই বোঝাই যে রোডে ঘাটে চলতে হলে অনেক সাবধানে চলতে হবে, কারণ এখনও কিন্তু আমাদেরকে মেয়েদেরকে এমনকি রিক্সাওয়ালাও সাইড দিতে চায় না। তো সেখান থেকে আমরা নিজেরা কৌশলে সাইড নিয়ে তারপরে যাতায়াত করি। এখনও যে খুব ভালো চোখে দেখে তাও বলবো না যে ভালো চোখে দেখছে, কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা মনে করি যে ঠিক হয়ে যাবে। আর আগে যে পরিমাণ ছিল মেয়েরা যে লাজুক ছিল, এখন সেটা কাটিয়ে উঠে এখন অনেক মেয়েরাই আগ্রহ ফিল করছে। আচ্ছা, আমরা দেখছি যে অনেক মেয়েরা এখানে বাইক রাইড করছেন, শিখছেন। আমি তাদের দু একজনের সাথে একটু কথা বলবো। আপনি বাইক রাইড যে শিখছেন এটার উদ্দেশ্য কি? যেহেতু বাচ্চা আছে, আমি একজন হাউসওয়াইফ, সবসময় তো বাসার লোকজন মানে ফ্রি থাকে না, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, কোচিং, ওর আর্ট ক্লাস, আবৃত্তি ক্লাস সব কিছু মিলিয়েই ওর এই জন্যই আরও বেশি। আর আপু অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে শেখায়, যেহেতু আমরা তার সন্ধানটা পেয়েছি এবং তার কাছ থেকেই শিখেছি। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই রাইড করি এবং নিত্য প্রয়োজনীয় অনেক কাজ আছে যেগুলো অন্যর উপর মানে মুখাপেক্ষী হওয়া লাগে না, সেগুলো করতে পারি। আরও একজন রাইডার, তার কাছে একটু জানবো যে তিনি কেন বাইক রাইড করেন এবং তার পথে চলতে কি ধরনের সুবিধা অসুবিধার কথাটা ফিল করেন। আমি একজন শিক্ষানবিশ লয়ার। আমার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল, বাসা থেকে যাইতে আমার খুবই প্রবলেম হতো, এই জন্য আমি বাইকটা শিখছি। রোজ আপু যখন সন্ধান পায় আপুর থেকে শিখছি, আপু এত সুন্দর করে শিখাইছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাতায়াতটা করতে পারি, আমার কোনো সমস্যাই হয় না এখন। এখানে যারা বাইক রাইড শিখছেন আজকে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগই দেখছি কর্মজীবী এবং আরও একজন কর্মজীবী নারী, যার পরিচয় আমরা এর আগে জানছিলাম। আপনি এই বাইক রাইড করার ফলে আপনার পেশাগত এবং সাংসারিক জীবনে কি সুবিধা হচ্ছে? তো অবশ্যই আমি মানে এই স্কুটি চালানোর ক্ষেত্রে অনেক সুবিধা পেয়েছি। আমার বাসা থেকে আমার অফিস অনেক দূর ছিল, তো এই স্কুটি যখন আমি চালানোর মানে প্রয়োজনীয়তা অনুভব করি তখন মনে হয়েছে যে এটা আসলে আমার সময়টাকে অনেক বাঁচিয়ে দেয় এবং আমার সন্তানের স্কুল, কোচিং এবং আরও অনেক সাংসারিক আনুষঙ্গিক যেসব কাজকর্ম থাকে সেগুলো আমি নিজেই এগুলো একাই হ্যান্ডেল করতে পারি এবং সেই ক্ষেত্রে আমার অর্থ প্লাস সময় দুটোই খুব সেভ হয়। আমি একজন স্টুডেন্ট। আগে যখন আমি আমার ক্লাসে যেতাম তখন আমার অনেকটাই লেট হয়ে যেত, এখন আমি টাইম মতো বের হই আর আমার ক্লাসে যেতে লেট হয় না। যখন আমি শিখছিলাম তখন আমি খুবই ভয়ে ছিলাম, কিন্তু রোজ আপু আমাকে খুব সুন্দর করে শিখিয়েছে আর 3 দিনের মাথায় আমি বাইকটা ভালো করে রাইড করতে পারি। আমরা আরও একজনের কাছে একটু জানবো যে বাইক রাইড তারা শিখেছেন এবং বাইক রাইড করছেন। আমি মূলত আমার 2টা বেবি আছে, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা, কোচিং, তারপরে আমি একজন ছোটোখাটো উদ্যোক্তা। এই কারণে আমার খুব মানে ইচ্ছা ছিল যে আমি স্কুটি চালানো শিখবো এবং লেডি বাইকার হব। এখানে একজন আছেন যিনি শিক্ষার্থী, আমরা একটু তার কাছেও জানবো যে তিনি এই বাইক রাইডের উদ্দেশ্যটা কি। আমার কলেজ অনেক দূরে হয়ে যায়, সেই কারণের জন্য হচ্ছে আমার স্কুটি প্রশিক্ষণ নেওয়া, শখের বসেও নেওয়া, আবার কলেজ দূর হয়ে যায় সেই জন্যই নেওয়া। আর আপুকে আমি অনলাইনে দেখছিলাম অনেক সুন্দর স্কুটি শেখাচ্ছে সবাইকে, তো সেই জন্য আমি আপুর কাছে এসেছিলাম শিখতে। আমরা কথা বলে যেটা জানতে পারছি যে সকলেই সময় সাশ্রয়ী এবং ভোগান্তিবিহীন যাতায়াতের অন্যতম মাধ্যম বাইক হওয়ার কারণেই তাদের কাছে এটা জনপ্রিয় হয়ে উঠছে। তবে তারা চান সমাজের সব শ্রেণীর মানুষ, বিশেষ করে রাস্তায় যারা থাকেন, তারা যেন তাদেরকে খুব উপেক্ষা না করেন এবং সহযোগিতামূলক আচরণ করেন, তাহলে যশোরে বাইক রাইডটা আরও বেশি জনপ্রিয় হবে এবং নারীদের জন্য বাইক রাইড নির্বিঘ্ন হবে। কেরুয়ান কোম্পানি চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিষ্ঠিত হয় 1938 সালে। সেই সময় অফিসারদের থাকার জন্য বাংলো সহ তৈরি করা হয় একটি অতিথি ভবন। চলুন এবার জেনে নেওয়া যাক সেই অতিথি ভবন সম্পর্কে। দর্শক, দেশে অনেক হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্র আছে, অতিথি ভবন। আমি আপনাদেরকে আজকে একটি অতিথি ভবনের খবর জানাবো, যেটি ব্রিটিশদের তৈরি ঐতিহ্যবাহী একটি অতিথি ভবন। এটি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার দর্শনাতে অবস্থিত শিল্পনগরী দর্শনা। এই দর্শনাতে 1938 সালে কেরুয়ান কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ব্রিটিশরা এই কেরুয়ান কোম্পানি প্রতিষ্ঠিত করে, সেই সাথে তারা যে অতিথি ভবন তৈরি করেছিল তার খবর আপনাদেরকে আমরা জানাবো। আপনারা জানেন যে কেরুয়ান কোম্পানি বাংলাদেশের একটি বৃহৎ শিল্প কমপ্লেক্স। এখানে
চিনি কারখানা আছে, এখানে ডিস্টিলারি অর্থাৎ স্পিরিট উৎপাদন কারখানা, যেখানে বিলাতি মদ, কান্ট্রি স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, ডিনেসার্ট স্পিরিট তৈরি হয়, সেগুলো আছে। এবং এর পাশাপাশি কেরুতে ওষুধ কারখানা আছে, ভিনেগার তৈরি হয়। সেই আমলে ব্রিটিশরা যখন এই গেস্ট হাউসটি তৈরি করেন, এই অতিথি ভবনটি, তখন এই শীতের দিনে যাতে করে এই বিল্ডিংটি রুম হিটার বলা হয়। কেরোয়ান কোম্পানির অতিথি ভবনের যে ডাইনিং রুম আছে, সেই ডাইনিং রুমের দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। আপনারা যে ফার্নিচারগুলো এই ডাইনিং রুমে দেখছেন, এগুলো সবই ব্রিটিশদের তৈরি। আপনারা দেখছেন যে এখানে একটি কাঠের পর্দা আছে, কাঠের পর্দা, যেটি আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাতে চাই। এই কাঠের পর্দাটি ব্রিটিশরা তৈরি করেছিলেন সেই আমল ইংরেজরা। এই কাঠের পর্দাটি অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ করা। এই টেবিলটি দেখছেন, এটি ফোল্ডিং টেবিল। এর প্রত্যেকটি অংশ খুলে ফেলা যায়, আবার সেট করা যায়। তো এইগুলো সংরক্ষিত আছে কেরোয়ান কোম্পানির এই অতিথি ভবনে। আমরা এখন দোতলাতে যাচ্ছি। দর্শক মণ্ডলী, এটি কেরোয়ান কোম্পানির যে ঐতিহ্যবাহী ব্রিটিশদের তৈরি যে অতিথি ভবন, যেটিকে কেরোয়ান কোম্পানির 2 নম্বর বাংলো বলা হয়, আমরা সেই অতিথি ভবনের দোতলায় দেখব এবং সেই দোতলা থেকে যে মনোরম দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখাবো। কেরোয়ান কোম্পানির যে অতিথি ভবন, সেটির দোতলাতে অবস্থান করছি। আমার ঠিক ডান পাশেই আছে বেডরুম। আপনারা দেখছেন এখানে ভিআইপি বেডরুম আছে, এই পাশে একটি। এখানে যে বেডরুমটি আছে, এর মধ্যে 2টি বেড আছে এবং পাশের ওটিতে আছে 4টি বেড, তারপরে আরেকটি ভিআইপি রুম। তো এই রুমগুলোতে সাধারণত যারা রাষ্ট্রীয় অতিথি আসেন এবং কেরোয়ান কোম্পানির অর্থাৎ বাংলাদেশ সুগার কর্পোরেশনের যারা অতিথি আসেন, তারা এখানে থাকেন। এর পাশাপাশি রাষ্ট্রীয় কোনো অতিথি আসলেও থাকেন। এর পাশাপাশি যদি কেউ এখানে থাকতে চান, তাহলে কেরোয়ান কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন করে তারপরে তাদের শর্ত আছে, সেই শর্তাবলীগুলো মেনে নিয়ে এখানে রাত্রি যাপন করার সুযোগ আছে। এই কেরোয়ান কোম্পানির অতিথি ভবন যখন তৈরি করেন মিস্টার রবার্ট রাসেল কেরু, ব্রিটিশ নাগরিক, তখন তার 2টি প্রিয় কুকুর ছিল, যে কুকুর দুটি এই অতিথি ভবনেই এখানে তারা পাহারায় থাকতো। এবং আপনারা দেখছেন যে এই যে একটি লোহার তৈরি একটি যেটিকে বালা বলা হয় সেটি আছে, এখানে শিকল দিয়ে একটি কুকুর বাঁধা থাকতো এবং ঠিক এই পাশেই আরেকটি বালা আছে, এখানেও আরেকটি কুকুর বাঁধা থাকতো। তো সেই কুকুর দুটি মিস্টার রবার্ট রাসেল কেরুর খুব প্রিয় কুকুর ছিল এবং ইতিহাস থেকে জানা যায় যে একটি কুকুর অসুস্থ হয়ে অর্থাৎ রোগ আক্রান্ত হয়ে এখানে মারা যায়। তারপর যখন তিনি এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যান, ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন মিস্টার রবার্ট রাসেল কেরু চলে যান। তখন আরেকটি কুকুরকে তিনি গুলি করে এখানে মেরে তারপরে সামনেই দাফন করে দেওয়া হয়। সেই কুকুরদের সমাধি আছে, 2টি কুকুরের। আমরা সেই সমাধি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন সেই কুকুরের সমাধিতে আছি। আপনারা দেখছেন যে এটি সেই নাম ফলক দেওয়া ডিয়ারেস্ট বিড্ডি, যার জীবনকাল ছিল 1951 থেকে 1964। আর ঠিক এই পাশে আছে ডিয়ারেস্ট সিম্বা। এই ডিয়ারেস্ট সিম্বার জীবনকাল ছিল 1956 থেকে 1966। তো এই 2টি প্রিয় কুকুর ছিল মিস্টার রবার্ট রাসেল কেরুর। এই ঐতিহ্যবাহী অতিথি ভবনের যিনি দায়িত্বে আছেন কেরোয়ান কোম্পানির কর্মকর্তা জনাব নুরুল হাসান, আমরা তার সাথে কথা বলবো। এই ঐতিহ্যবাহী অতিথি ভবন কিভাবে পরিচালনা করেন, এখানে অতিথি কারা হতে পারেন, আর এই ঐতিহ্য কিভাবে ধরে রেখেছেন? এটা হচ্ছে আমাদের কর্পোরেশনের যে কর্মকর্তারা আসে, তারা আসেন এমন বিভিন্ন সময় রাষ্ট্রীয় থেকে বিভিন্ন সরকারি উপদেষ্টারা বা বড় বড় মন্ত্রী থেকে তারাও আসেন থাকে। এই ঐতিহ্যটা কিভাবে ধরে রেখেছেন? এই ঐতিহ্যটা হচ্ছে আপনার ব্রিটিশ পিরিয়ড থেকে এটা হয়ে আসছে। আমরা এটা ধরে রাখার চেষ্টা করতেছি যাতে সুন্দরভাবে চলাতে পারে, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। 2জন শিক্ষক, আমি যদি তাদেরকে পরিচয় করাই, আপনাদেরকে একটু বলি যে তারা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান এবং আরেকজন লেকচারার আছেন। তারা এসেছেন কেরুতে তাদের স্টুডেন্টদের নিয়ে। কেরোয়ান কোম্পানির যে ডিস্টিলারি আছে সেটা পরিদর্শন করেছেন এবং সেখানে এটা শিক্ষা সফর, তাদের স্টুডেন্টের সাবজেক্টের সাথেও সেটা মিলে যায়। আমরা কেরোয়ান কোংয়ে এসেছিলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এখানে একটা ট্যুর ছিল, তার সঙ্গে আমাদের একটা মিটিংও ছিল এদের ডিস্টিলারি যে সেকশন সেখানে। তো আমরা মিটিং শেষ করে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। তো এসে আসলে নজর কেড়েছে স্থাপনাটা।
দর্শক, এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম বাংলাদেশের ঐতিহ্য এই কেরোয়ান কোম্পানির অতিথি ভবনের গল্প। আপনারা দেখছিলেন চ্যানেল 24-এর পর্দায়। আমাদের সাথেই থাকুন, আগামীতে দেখা হবে নতুন কোনো ঐতিহ্য ইতিহাস নিয়ে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। কুষ্টিয়ার মধুপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাপান খেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামকরা সব সাপুরেরা এতে অংশ নেন। দর্শকদের উপচে পড়া ভিড়ে সেখানে তৈরি হয় একটি উৎসব মুখর পরিবেশের। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাপান খেলা। কুষ্টিয়ার মধুপুরের সুগ্রীবপুর মাঠে অনুষ্ঠিত ঝাপান খেলায় বাদ্যের তালে তালে সাপুড়েদের নাচের সঙ্গে বাঁশির মূর্ছনায় মিলেমিশে একাকার সাপ। আমি এই সাপকে খুব ভালোবাসি, সাপ দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তবে সাপকে আমি খুব স্নেহ করি, খুব ভালোবাসি, কারণ আমার খেলাটা খুব সুন্দর আমার কাছে লাগে। তাই আমি খেলাটা দীর্ঘ 40 বছর খেলাটা আমি খেলে যাচ্ছি দেশ বিদেশে। তবে এই সাপগুলো আমি মানুষের বাস ঘরের থেকে ধরে আমি রাখি, আমার কাছে কিছু নেই, এখনও সাপ 45টা আছে, বাড়ি পুষছি, টাকার খাদ্য খাবার দিই, কবিতরের বাচ্চা টাচ্চা কিনে খাদ্য দিই। আমাকে দোয়ার দেশে বলে আমরা এই শুক্রপুর গ্রামে আইছি খেলা করতে। এই খেলা করে আমরা দর্শকের আনন্দ দিই, এমন আনন্দ পাই। আমরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই খেলাটা ধরে রাখতে চাই। ঝাপান খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো দর্শনার্থী। সুগ্রীবপুর গ্রামে ঝাপান খেলা অনেকদিন হয় না, এখন আমাদের গিয়ে ফুরিয়ে গেছে। আমরা এখন ঝাপান খেলা খুব সুন্দরভাবে দেখছি, আশা করি আরও যেন এইভাবে দেখতে পারি। এখানে তো মনে হয় কুলিম সাপই বেশি দেখানো হচ্ছে আর কি, অন্য কোনো সাপ এখন আমি দেখি নাই। আমি যেহেতু লেটে আসছি এখানে, তো এখনো এরকম কোনো সাপ আমার চোখে পড়েনি, শুধু কুলিম সাপই চোখে পড়ছে আর কি। হ্যাঁ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সাপ আপনার উঁচা হইতেছে, ফানা ধরতেছে, এইভাবে থাকতেছে যাতে সবল না মারে কিংবা নিচে নামে না যায়, সেই সিস্টেম আর কি। সাপগুলো থাকলে পরে এটা দিকে ভালো লাগতেছে আর কি। ঝাপান খেলা খুব সুন্দর আছে, আমরা অনেকদিন পরে দেখতে পাচ্ছি, অনেক সাপ দেখা যাচ্ছে, আমাদের খুব সুন্দর লাগছে। তবে আয়োজকরা জানান বিনোদনের পাশাপাশি ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা, এটা আসলে অ্যাভেলেবল আমরা এখন দেখতে পারি না। এখন এই সুগ্রীবপুর যুব সমাজ এই এত বৃহৎ একটা আয়োজন করছে, এখানে কয়েকটা প্রান্ত থেকে এবং নামকরা সব সাপুড়িরা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকের উপস্থিতি। আমি আশা করি এই খেলাটা সারা বাংলায় বেঁচে থাকুক সারা জীবন, কারণ হচ্ছে এটা আমাদের বাংলার ঐতিহ্য। কুষ্টিয়ার মধুপুরে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেন 6 সাপুড়ে। এতে বিজয়ী হয়েছেন ঝিনাইদহের শৈলকুপার লিটন সাপুড়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল ভিন্ন রকম স্বাদ ও গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।